বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম, যেটা তোমরা শুনলে আশা করি যথেষ্ট তোমাদের জন্য হেল্পফুল হবে এবং অনেক বিনোদন পাবে। জীবনের বাস্তব ঘটে যাওয়া অনেক ঘটনা থেকে কালেক্ট করে সাজিয়ে সুন্দর করে একটা গল্পে রূপান্তরিত করেছি, শুধু তোমাদের বিনোদন দিয়ে আনন্দিত মুখরিত করে মনটা ভরিয়ে তুলব। তোমাদের মানসিক অবস্থা যাতে ভালো থাকে এবং জীবন চলার পথে বিশেষ গুরুত্বপূর্ণ অবহেলিত কিছু কার্যাবলী যেটা দ্বারা মানুষের অকল্যাণকর হয়, সেটা থেকে যাতে তোমরা বিরত থাকতে পারো, সঠিকভাবে জীবনযাপন করতে পারো, অর্থাৎ জীবন বা অববাহিকায় সুন্দর করে নিজেকে গুটিয়ে চলার জন্য কিছু কিছু ব্যাপার আছে, সেগুলা থেকে নিজেকে সংযত করতে কিভাবে হয় সেটা এই গল্পের মধ্যে বর্ণনা করে বলা হয়েছে। আশা করি গল্পটা থেকে তোমরা কিছুটা হলো শিখতে পারবে এবং যথেষ্ট বিনোদনও পাবে। সব মিলেই তো একটা ঘটনাবলী হয়। তো আজকের গল্পটা দারুণ হতে চলেছে আশা করি। তো এই গল্পটা তোমাদের যদি সম্পূর্ণটা শোনার পরে মন ছুঁয়ে যায়, তোমাদের মন ভরে আমি বিনোদন দিতে পারি, তাহলে নিজেকে সার্থক মনে করব। আসলে এটাই আমার উদ্দেশ্য। তো আর বগর বগর না করে চলো মূল গল্পে চলে যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা, এত কষ্ট করে অনেক অ্যানালাইসিস করে বাস্তব থেকে অনেক ঘটনাবলী সংগ্রহ করে সাজিয়ে তোমাদের জন্য একটা ঘটনাবলী তৈরি করে বিনোদন দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তাই সেখান থেকে একটাই রিকোয়েস্ট, তুমি যদি ইতিপূর্বে এই চ্যানেলের দর্শক না হয়ে থাকো, তাহলে এরকম প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই ভিডিওটা অন্যের কাছেও পৌঁছে দেবে। তাহলে চলো মূল গল্পে যাওয়া যাক। আসলে বন্ধুরা, বিধবার জীবনে একটা মেয়ে যখন একটা সন্তান জন্মের পরেই যে কোনো কারণে উপরওয়ালা তার জীবন থেকে অকালে স্বামীকে ঝরিয়ে নিয়ে যায়, তখন সেই মেয়েটার জীবনে বা জীবনযাত্রা মান এই সমাজের মানুষের কাছে কতটা কেমন, এটাই আজকে তুলে ধরেছি, যেটা আজকে তোমাদের সাথে শোনাইতে চলেছি। তো একটি মেয়ের সংসার জীবনে আসলে কত কিছুই হয়ে থাকে। কারো জীবনে সুফল, কারো জীবনে ব্যর্থতা, কারো জীবনের শুরুতেই জীবনের অন্ধকারটা নেমে আসে। এই যে এক একটা মানুষের জীবন চলার ধারা এক এক রকম হয়ে যায়, সবই উপরালা লেখা। তো আমার জীবনে যেটা হয়েছিল, আমি আসলে বাবার সংসার থেকে যখন বাবার যতটুকু সামর্থ্য ছিল, আমার গরিব বাবা আমাকে তার সাধ্যের মতো যতটুকু আছে সামর্থ্য ছিল অতটুকু পড়াশোনা করিয়ে জাস্ট যখন আমি প্রাপ্তবয়স্ক একটা মেয়ে হয়ে গেলাম, সাবালিকা হয়ে গেলাম, তখনই আমাকে স্বামীর ঘরে সংসার করার জন্য নিজেকে তৈরি হতে হলো, প্রস্তুত নিতে হলো এবং আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল। তো আমার বাবা সে নিজেও অনেক বয়সে বিয়ে করে, আমরা সাবালিকা হতে হতে না আমার বাবা একদম বুনো মুরব্বী হয়ে গেছে। এক পর্যায়ে যা হোক আমি সংসার করতে লাগলাম। গরিব মানুষের মেয়ে তো বাবারা আজকাল টাকা পয়সা খরচার ভয়ে বা গরিবের মেয়ে কেউ ইচ্ছে করে চাহিদা করে ধরে না। তো কেউ যদি একবার চাহিদা করে মেয়ের দিকে তাকিয়ে আগ্রহ দেখায় বিয়ের জন্য, সেখানে বাবারা যাচাই বাছাই না করে গুছিয়ে দেয়। আজকাল প্রবলেমটা এটাই, একটু দেখে শুনে দেবে তা নয়। তো আমাকে যা হোক যেখানে বিয়ে দিয়েছিল, আমার তুলনায় আমার বাবার ফ্যামিলির সংসারের যে অবস্থা, তাদের তুলনায় আমার স্বামীর সংসারের অবস্থা বেশ কয়েক গুণ ভালো ছিল। তাদের অর্থনৈতিক অবস্থা, সংসারের অঢাল টাকা পয়সা, অর্থকরী সম্পদ বেশ ছিল। সেই জায়গায় যাওয়ার পরে আমার ঠিক 1.5 বছর সংসার করতেই একটা ছেলে হয়। কিন্তু ছেলেটা বেশ হাঁপালো ফুপালো, ওর বাবা যেরকম উঁচু লম্বা ছিল দর্শনদারি, ও ছেলেটাও এরকম। কিন্তু আমার ছেলেটার প্রবলেম ছিল একটাই, ও যখন ছোট্ট থেকে হাঁটি হাঁটি পা সে সময় থেকেই
মানে ও কম কথা বলতো, অনেক গম্ভীর হয়ে থাকতো। সবাই বলতো ছেলেটার মেন্টালিটি প্রবলেম, অথবা ঠিকঠাক কথা বলার মতো জ্ঞান নেই, বড় হলে আর কি হবে জানি না, এরকম একটা মন্তব্য করতো। সেই জায়গায় আমি তো মা, আমি জানতাম যে আমার সন্তান আসলে বড় হলে ঠিক হয়ে যাবে। ও আসলে আর 5টা ছেলের মতো চঞ্চল না, একটু গম্ভীর, কথা কম বলে, প্রয়োজন ছাড়া মানে একটা কথাও বলে না প্রয়োজন ছাড়া, সবসময় চুপচাপ থাকতো, একদম ছোট্ট থেকে ওর অভ্যাসটা। তো ওর বয়স যখন পুরো 7-8 বছর, মানে তখন থেকে এটা আমরা বুঝতে পারি। কিন্তু ওই সময়ে আমার স্বামী, মানে বললাম না তাদের সংসারের অবস্থা ভালো, বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, তাদের মানে অডল সংসার, অডল খরচ, টাকা পয়সার কোনো অভাব নেই, বেশ ভালো চলে। সেদিকে আহ্লাদে গদগদ হয়ে স্বামীর অসৎ সঙ্গদের সাথে চলাফেরা ছিল। সে বাজে পদভ্যাস, নেশাপান, এটা সেটা সবই করত। এক পর্যায়ে তিলে তিলে, মানে অবিবাহিত জীবন থেকে তার এই জার্নিটা শুরু ছিল। কিন্তু বিয়ের কিছুটা দিন পেরিয়ে যেতেই, যখন আমার সাথে তার বিয়ের পুরো 8-9 বছর সময়কাল পেরিয়ে যায়, ঠিক তখনই আমার স্বামীটা হঠাৎ হার্ট অ্যাটাক করে চিরতরে বিদায় নেয়। কিছু করার ছিল না। ওই স্বামীর সংসারে আমার ওই ছেলেটারে নিয়ে, মানে আমি যে থাকবো, আমি একটা যুবতী সুন্দরী মেয়ে, গরিবের ঘরে এরকম একটা মেয়ে জন্মেছিলাম, উপরালার অশেষ দয়া। সেই জায়গা থেকে আমার শ্বশুরের আর ছেলে ছিল না। যা হোক, শ্বশুর বেশ আফসোস করেছিল। তখন আমি বললাম যে দেখেন, হয়তো বলবেন যে যেহেতু তোমার থাকার মতো আছে, তুমি এখানকার আমাদের অর্থ সম্পত্তির একটা অংশীদার, তোমার ছেলে, ওকে ধরে না হয় আমাদের এই ফ্যামিলিতে থেকে যাও। শ্বশুরের কথা বলেছিল অলরেডি। কিন্তু আমার বাবা মা তারা গরিব হলো, মানে বাবার সামর্থ্য না থাকলেও বাবাদের শেষ ইচ্ছা, মানে শেষ সামর্থ্যটুক দিয়ে তারা কথা বলে। বাবা এটাই বলেছিল যে না মা, তোর জীবনটা ওখানে থেকে থেকে নষ্ট করতে দেব না, তুইও তো একটা মেয়ে, তোর একটা স্বপ্ন, শখ, আহ্লাদ সব কিছুই আছে, সবে তো মাত্র সংসারে পা রেখেছিস, কদিনই বা বিয়ে হলো, এই যুবতী বয়সে স্বামীটা চলে গেছে, তুই একটা পুরো যৌবনবতী একটা যুবতী মেয়ে, এখন তোকে এই সন্তানে মা এই অর্থ সম্পত্তির লোভে তোকে তোর শ্বশুরবাড়িতে সারাটা জীবন নিজের জীবনটা বিসর্জন দিয়ে থাকতে হবে না। বলি কি তুই ওখান থেকে চলে আস, স্বামী যেহেতু বেঁচে নেই, আমার বাড়িতে আস, আমি দেখে শুনে তোকে বিয়ে শাদি দিব অন্য জায়গায়। যদি আমার নানু ভাই তোর সাথে নিয়ে আসতে পারিস তাহলে সাথে করে নিয়ে আয়, আমার কাছে বোঝা হবে না, আমি যদি একমতো ডাল ভাত খাই তোকেও খাওয়াবো। যা হোক, শ্বশুরকে বললাম দেখেন, আপনাদের পরিবারে আমার থাকা হচ্ছে না, আমার বাবা মায়ের এরকম ইচ্ছা, আমি চলে যাচ্ছি, তবে আমার তো জীবনে কি হবে আমি জানি না, আমার ছেলেটারে আমি সাথে করে নিয়ে যাব। তখন আমার শ্বশুর বলল হ্যাঁ হ্যাঁ, তুমি যদি চলে যাবে তাহলে তোমার ছেলেরে আবার দেখাশোনা কে করবে? মানে একটা কথা বললো না যে আমার নাতে ছেলেটা আমার কাছে দিয়ে যাও, আমার দাদু ভাইরে আমার কাছে রেখে যাও, এরকম কিছু বললো না। আমি এটাই দেখলাম যে হায়রে মানুষ, স্বামীটা মারা গেল, অথচ নিজেরই নাতি সন্তান, নাতি ছেলে, তার মা এটা একটাবার করলো না, থাকার কথা বললো না। এমন প্রচণ্ড মানুষ হয়। আফসোস করতে করতে আমার ছেলেটারে নিয়ে আমি সোজা আমার বাবার বাড়িতে চলে আসি। হলো বিধবার জীবন শুরু। স্বামী চলে যাওয়া মানে তো বিধবা মেয়েরা। তো আমি তখন কি করব? আমি এসএসসি পাশ করেছিলাম, কিন্তু এতটুকু শিক্ষা নিয়ে কোনো পাবলিক ফার্মে আজকাল চাকরি বাকরি হয় না, হয়তো ঝাড়ুদারের কাজ এটা সেটা। কিন্তু আমি এবং আমার ছেলেটা 8-9 বছরই ছেলে, এই দুইটা মানুষের যে খরচ জোগানোর মতো অবস্থান, আমার বাবার সংসারে যে হাল, বাবা মুরব্বী হয়ে গেছে, মানে ওই ভ্যান গাড়ি টাড়ি চালায় কোনো রকম চলতো, কিন্তু বাবার ধাপ বল কমে গেছে, আর পারে না। এদিকে আমি যে তার মেয়ে, আমার মায়াও সে ছাড়তে পারছিল না। এক পর্যায়ে কয়েকটা মাস থাকার পরে দেখলাম যে আমার বাবার নুন আনতে পান্তা ফুরোই না,
তাহলে আমাকে আর এভাবে বসে থাকলে চলবে না। আর বাবার যে অবস্থা, আমি 8-9 বছর সংসার করে আসলাম, এইরকম মেয়ে বাবা কোথায় বিয়ে শাদী দেবে? এটা একটা কথার কথা বলেছে, কিন্তু বাবার দ্বারা তা সম্ভব না। আমাকেই একটা কিছু করতে হবে। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজের সন্ধান করেছিলাম যে একটা কাজ পেলে কাজ করব, যদিও সেটা আমাদের কোনো রকম মা ছেলের মধ্যে একটা পেটের ভাতের কষ্ট না হয়, অভাব না হয়। বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যেখানেই যাই পায়ের থেকে মাথা অব্দি আমার দিকে শুধু একটাবার নজর বোলায় বলে, চাকরি হবেই তো। শুধু এই কথা বলে, চাকরি তো হবেই, আমাদের কথা অনুযায়ী চললে চাকরি হবে। আমি বললাম, তাহলে চাকরি কবে আসবো, জয়েন করব? বলে যে হ্যাঁ, জয়েন আপনি কালকের থেকেই করবেন, তবে আসুন আজকে যে কথাটা বলি সে কথাটা যদি রক্ষা করতে পারেন তাহলে চাকরি হবে। আমি ইতিপূর্বে 2টা কোম্পানিতে যে এরকম অফারে পেয়েছি, সেখানে একই কথা বলেছে, কিন্তু বড় একটা কোম্পানিতে আসছি, তারাও একই কথা বলছে। আমি বললাম যে আমি সব করতে রাজি আছি, আমার চাকরি চাই। আপনারা কেমন কি বলেন, চাকরি হবে কিনা তাই বলেন, সে যে কোনো উপায়ে। বলল বসুন, আমাদের স্যার আসছে। যাই হোক, আমাকে ওখানকার যে কোম্পানির ম্যানেজমেন্টের দায়িত্বে আছে উনি বসতে বলেন, আমি বসলাম। কিছু সময় বাদে ওনাদের স্যার, উনি যা কোম্পানির বস, এসে যা উনি ওনার কাছে সব কথা ফিসফাস করে কি বললেন জানি না, বললাম কনফার্ম করে নাও, চাকরি দিয়ে দাও, আর ওই বিকালে আমার ওই বাংলো বাড়িতে একটু পাঠিয়ে দাও। তো আমাকে বলল যে ঠিক আছে, আপনি যাবেন না, এই দুপুরের খানাটা আপনি ওখানে খাবেন, ওনাদের একটা খানা খাওয়ার ব্যবস্থা আছে দুপুরের। আমাকে ওখানে খাইতে দিল, খাওয়া দাওয়া করলাম। তারপরে স্যারের প্রাইভেট কারে করে আমাকে নিয়ে যাওয়া হলো, ওনার একটা বিশাল বিলাসবহুল বাংলো বাড়ি আছে সেখানে আমাকে জাস্ট বিকেলে নিয়ে যাওয়া হলো, কিন্তু সারাটা রাত আমাকে সেখানে রাখছিল। ঠিক পরের দিন সকালে আমাকে গাড়িতে করে আবার কোম্পানিতে নিয়ে আসলো, নিয়ে এসে আমার চাকরি, আমার কর্মস্থান আমাকে বুঝিয়ে দিল, আর বলল এই জায়গাতে তুমি এখন থেকে ডিউটি করবে, তোমার মাসের স্যালারি এত। আমি বললাম ঠিক আছে, যে কোনো উপায়ে আমার চাকরিটা যেহেতু হয়েছে, এখন হয়তো সন্তানের মুখের দিকে তাকাই আমার একটু দিন পর যা হোক আর চিন্তা করতে হবে না, ভালোই চলবে। এক পর্যায়ে আমি ঠিক ডিউটি করতে লাগলাম, কিন্তু কিভাবে এই কথা আমাদের বাড়ির আশেপাশের মানুষ যেভাবে হোক কারো মাধ্যম দিয়ে কানাঘুষা সমালোচনা হচ্ছিল। আর এই সুযোগেই এই সমাজের কিছু দুষ্ট মানুষ তারা আমার উপর একটু সুযোগে অসৎ ব্যবহার করার জন্য সুযোগ খোঁজে। বুঝলি, আমার জীবনে দারিদ্রতা আর অসহায়তা, তারা তো অনেকেই আছে এরকম সুযোগের অপেক্ষায়। তাছাড়া আমার চেহারা স্রোত দর্শনদারি সব মিলে একটা ব্যাপার আছে। যাই হোক, স্যার আমার সাথে সারাটা রাত যেভাবে কি বলবো আর, মানে এমন কিছু করেছিল তোমাদের বলার আর ভাষা নেই বন্ধুরা, বুঝতেই তো পারছো। যত খুশি যা খুশি সবই করেছিল, আর আমি এটাকে খুশি করতে বাধ্য হয়েছিলাম শত কষ্ট হলেও। চাকরিটা আমার চাই। এক পর্যায়ে চাকরি হলো, সবই হলো, কিন্তু আশেপাশে বাড়ির মানুষের কিছু গুঞ্জন সমালোচনা, যেগুলো আমার মাথাটা কুড়ে খাচ্ছিল। মানে আমি সবসময় চিন্তা জর্জরিত থাকতাম, এসব এরা কীভাবে এসব জানলো, কিভাবে কি হলো, খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার এক সম্পর্কে চাচা লাগে উনি, মানে মাত্র বিয়ে শাদী করছে, কিন্তু ওনার বউটা বিয়ের পরে কিছুটা দিন সংসার করার পরে পূর্বে আগে কোনো ছেলের সাথে একটা সম্পর্কে ছিল, ওই চাচারে ফেলে চলে যায়। চাচাটা অবিবাহিত রয়ে গেছে। মানে মানুষ যখন কোনো কর্মসংস্থান
পেয়ে যায় তখন তাকে সাহায্য করার জন্য আবার মানুষ উঠে পড়ে লাগে। আর এতদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, কেউ আমার পাশে এসে একটু সাহায্যর হাতটা রাখিনি আমার মাথায়। তখন ওই চাচা হঠাৎ করে আমাকে ডেকে বলছে, শোনো, শুনছি তুমি নাকি অমুক কোম্পানিতে চাকরি করছো। আমাদের জানা মতে তো ওই কোম্পানিতে সুন্দরী মেয়েদের এভাবে খালি খালি চাকরি হয় না, মাংনা। মানে সেখানে ওই কোম্পানির যা রীতি রেওয়াজ তাতে তো তোমাকে সপ্তাহে পূরণ করতে হয়েছে নিশ্চয়। আমি বললাম তো সেটা দিয়ে আপনার এত মাথা ব্যথা কে? আমি চলতে পারি না, আমি যে কোনো উপায়ে আমার গরিব বাবার সংসারে দুটো ডাল ভাত খেয়ে যেভাবে বাঁচতে পারি আমি তাই করেছি। আমার এখন কাজের সন্ধান হয়েছে, আমি চাকরি করছি, এখন আপনি কি বলতে চান? বলে না তেমন কিছু না, ওখানে ক টাকা বেতন পাও? আমি বললাম আমি যা পাই এটা আপনাকে বলবো কেন, আমি যতটুকু পাই বেশ নিজেকে চালিয়ে নিতে পারবো। তখন সে উত্তর দিল, হ্যাঁ সেটা আমরা জানি, শুধু মাস শেষে এমনি এমনি তো তোমাকে টাকা দেবে না, পাশাপাশি তোমার মধ্যে এরকম একটা রূপবতী সুন্দরী এইরকম একটা চেহারা শ্রুতালা মেয়েকে তারা এমনি এমনি বসিয়ে বেতন দিলেও তাদের সমস্যা নেই তো। আমি বললাম দেখেন, এভাবে বলবেন না, আপনাদের মুখে কিছু আটকায় না? লজ্জা এই কথা বলতে হয়, আর এই কথা বলেন আমার মুখের সামনে। আপনি কি বলবেন বলুন, আপনার কথা শেষ হয়েছে? মানে তার কথাবার্তাই যেন কেমন কেমন, এই জন্য আমার একটু ভাল লাগলো না। তখন বলে যে তুমি এভাবে আমার উপরে রাগ করছে কেন, আমার কথাটা তো শোনো। আমি বললাম আচ্ছা বলুন কি বলবেন। বলছে তোমাকে আমি 30,000 টাকা বেতন দেব। আমি বললাম কেন, এত টাকা বেতন দেবেন কেন? আমার কাজটা কি? আপনার কি কোনো কোম্পানি আছে? আমি তো জানি যে আপনার কোম্পানি নেই, আপনার টাকা পয়সাওয়ালা মানুষ ঠিকই, কিন্তু আপনি এমনি কন্ট্রাক্টারি করেন, বেশ টাকা পয়সা ইনকাম করেন। তবে আমার তো আপনার কাছে কোনো কাজ দেখি না যে যেটা করে সেটার বিনিময়ে আমাকে টাকা দেবেন। কি কাজ আপনার, এত টাকা বেতন শোনাচ্ছেন আমাকে? বলল তোমার কোনো কাজ নেই, তুমি শুধু আমার ফ্যামিলিতে গিয়ে 2-3 বেলা রান্না করে দিয়ে আসবে, আমার একটু খাই খাচ্ছে সেবা যত্ন, এতটুকু। তুমি তো জানো কয়েকটা দিন আগে আমি বিয়ে করেছিলাম, আমি একটা যুবক ছেলে, বউটার আগে পূর্বের ভালোবাসার সম্পর্ক ছিল, আমার ছেলে চলে গেছে, এখানে আমি কি করতে পারি? তাই বলছিলাম বিয়ে শাদী আর এখন করতে চাচ্ছি না। বাবা মা দেশে থাকে না, তারা সব আমেরিকা থাকে, আমি এদেশে রাজনৈতিক বিষয়ের সাথে জড়িয়ে থেকে এই কন্ট্রাক্টারি ঠিকাদারি কাজকর্ম করে বেশ নিজের ব্যয়বহুল জীবন সুন্দর বিলাসিতার সাথে কাটিয়ে যাচ্ছি। পাশাপাশি তোমার মতো এরকম একটা স্মার্ট সুন্দরী মেয়ে আমার লাইফে একটু সার্বিক সহযোগিতায় থাকলে আর কিছু আমার প্রয়োজন হতো না। দেখো তোমারও ওই বাবা মাকে নিয়ে সংসারটা ভালোভাবে চলতো, যে টাকাটা দিতাম আমি, একটু চিন্তা করে দেখো কোম্পানি আর ক টাকা দেয়। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি সবই হারাচ্ছ টাকা পয়সার বিনিময়ে, মাঝখানে আমার কাছ থেকে তুমি ফাঁকি দিয়ে চলে যাচ্ছ। আমি তোমাকে যে প্রস্তাবটা রাখলাম একটু ভেবে দেখো। আমি বললাম ঠিক আছে, আপনার কথা আমি রাজি, তো আমাকে অ্যাডভান্স করুন। আপনাকে কি করে বিশ্বাস করবো যে মাস শেষে আপনি আমাকে এত টাকা দিবেন? আমাকে বললো তাই অ্যাডভান্স দিতে হবে? আমি বললাম যে হ্যাঁ, আমাকে আগে বিশ্বাস করে নেন যে আপনি আমাকে মাস শেষে 30,000 টাকা দেবেন, অ্যাডভান্স 1 মাসের টাকা দিতে হবে। উনি বলল ঠিক আছে, তুমি আজকে ডিউটিতে যাচ্ছ, যাও, ফিরে আসো, আমি তোমাকে এবং কোম্পানি থেকে বিদায় নিয়ে আসো। আমি বললাম হ্যাঁ, আমি যতক্ষণ না হাতে টাকা পাবো আমি অতক্ষণ কোম্পানির কাছ থেকে বিদায় নেব না। আপনাকে কি করে বিশ্বাস করব? আপনি আমাকে এত টাকা শুধু শুধু 3 বেলা রান্না করে খাওয়ালেই এত মাস গেলে 30,000 টাকা বেতন দেবেন? তখন উনি বলল ঠিক আছে, তুমি সন্ধ্যায় দেখা করো। আমি ডিউটির থেকে বাসায় ফিরে ওনার কথা আমার মনেই নেই, হঠাৎ করে আমার বাড়ির গেটে এসে ডাক দিল। আমি বেরিয়ে গেলাম, বললাম কী হয়েছে? বলে নাও এই তোমার 1 মাসের অ্যাডভান্স 30,000 টাকা। আর আমার বাড়ি তুমি ডিউটি শুরু করছো কবে থেকে? আমি বললাম তাহলে আমি যেহেতু আর মাসের 2টা দিন আছে ডিউটি করে, বেতনটা এ মাসে নিয়ে তারপরে আসি,
তা না হলে তো কোম্পানি যদি বুঝতে পারে যে আমি কাজ করবো না, তাহলে তোমার বেতনটা আটকায় দেবে। বলো ঠিক আছে, যা মাসটা পুড়ে মাসের বেতনটা উঠিয়ে আমি কোম্পানি থেকে বিদায় নিলাম। যে কোম্পানি আমাকে দিচ্ছে 15,000 টাকা স্যালারি, এখানে 30,000 টাকা 2-3 বেলা রান্না কাজ, বাড়ির 2-3 বাড়ি পরেই তো এটাই তো ভালো। খানা খাই কোম্পানিতে গিয়ে ওই 15,000 টাকা স্যালারি, আবার মাঝে মধ্যে ওই এমডি স্যার ওনার বাংলো বাড়িতে আমাকে এক্সট্রাভাবে নিয়ে যাওয়া। মানে যাক না, যা হয় হবে, উনি ব্যত আমার কাছে কি হয়তো ওই স্যারের মতো এরকম একটু আপত্তি করে, তো সেটা হয়তো আমি ম্যানেজ করব, দেখা যাবে। এই ভেবে সত্যি আমি আর গেলাম না। ওনার 30,000 টাকা আমি বাড়িতে রেখে আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি কালকে থেকে আপনার বাসায় ডিউটি করব, তবে আপনার বাসায় এখন কে কে আছে? বলে যে আমার বাসায় আমার বাবা মা তারা সব বাইরে থাকে, দেশের বাইরে, দেশে থাকে না, অনলি আমি আছি। আমার একটা ছোটো বোন ছিল, তাকে তো একটা ইঞ্জিনিয়ার ছেলে থেকে বিয়ে দিছি। ও 6 মাস বছরান্তর একদিন আসলো, একটা রাত এখানে যাপন করে না। এত বড় বাড়ি, এই বাড়িতে শুধু আমি একলাই থাকি। মাঝে মধ্যে এক একটা বন্ধু আমার আসে, তবে আমি বাইরে একটু বেশি তাদের সাথে আড্ডা দিই, বাড়িতে অন্য অপরিচিত মানুষকে আনি না, বুঝবি তো। তো আমাকে দেখাশোনা বা আমার এই সংসারের অগোছালো কাজ বা এই যে রান্নাবান্না এগুলার তো মানুষ নেই। আর বিয়ে শাদী করতে ইচ্ছে করছে না, লজ্জা লাগে, সমাজের মানুষ কি ভাববে। মাত্র কদিন আগে বিয়ে করলাম, বউটার পূর্বে ভালোবাসার সম্পর্ক ছিল, সেই ছেলেটার সাথে চলে গেছে। তাই নিরুপায় হয়ে তোমাকে কথাটা বললাম। আমার তো টাকা পয়সার অভাব নেই, মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। তোমার মতো একটা গরিবের মেয়ে 30,000 টাকা মাসে আমার কাছে গেলে আমার কি হবে? তুমিও খেয়ে পরে বাঁচলে, আমারও সংসারের সমস্ত কাজগুলি যা অগুছালো সব কিছু গুছিয়ে গেছে, রাখলে আমাকে একটু রান্নাবান্না করে খাওয়ালে, এই তো তোমার কাজ। আমি বললাম ঠিক আছে, এই কাজ তো ব্যাপার না, তাহলে আগামীকাল থেকে আমি আমার কাজ শুরু করব, ঠিক আছে? বলো ঠিক আছে। যাও, পরের দিন থেকে আমি সংসারের সমস্ত রান্নাবান্না কাজকর্ম, মানে একটা ছোট্ট সে একা মানুষ হলে কী হবে, তার কাপড় চোপড় ধোয়া, ঠিকঠাক 3 বেলা তার খাবার তৈরি করে দেওয়া, সার্বিক কাজ, এই কাজগুলা করতে লাগলাম। এবং সন্ধ্যার পরে ওনার খাবারটা টেবিলে রেখে আমি বাসায় চলে আসি। এইভাবে বেশ প্রায় 10-15টা দিন পেরিয়ে গেল। কোনো রকম তার মধ্যে অন্য কোনো বিহেভ নেই, একদম ভালো মানুষ, ফেরেস্তার মতো মানুষ, মানে খুব সুন্দরভাবে চলছিল। এক পর্যায়ে আমার জন্য প্রতিনিয়ত মানে শহর থেকে নিত্য নতুন মানে নতুন নতুন অনেক দামি দামি জামা কাপড় নিয়ে আসতে লাগলো। বলে তুমি এখন থেকে আর শাড়ি পরবে না, এই সালোয়ার কামিজ পরবে, এই স্টাইলের এইটা পরবে, এটা এত দামি। মানে এক এক সময় এক এক রকমের পোশাক নিয়ে এসে আমাকে দেয়, বলে এটা পরে ডিউটি করবে, আমার বাসার একটা স্ট্যাটাস আছে, ওগুলো পরে তোমাকে মানায় না, নানান কথা শোনাতো। আর এইসব আস্তে আস্তে আমি পেতে পেতে আমি নিজেও একটু খুশি ছিলাম তার প্রতি, ভালো লাগতো যে তার মধ্যে তো এমন কোনো খারাপ বিহেভ দেখছি না, যে সে আমাকে হয়তো এইটার বিনিময়ে এরকম কিছু খারাপ কোনো মন্তব্য, খারাপ কোনো অফার করছে। সব মিলে আমি খুশি ছিলাম। কিন্তু এক পর্যায়ে মানে 10-15টা দিন যখন পেরিয়ে গেল, তখন যেন ক্রমে সে আমার প্রতি বেশি করে মায়া, বেশি করে ভালোবাসা, বেশি করে অনেক অনেক গভীর গভীর থেকে দায়িত্ব নিয়ে চলতে লাগলো। যেন আমি এই সংসারের একদম পূর্ণাঙ্গ একটা গৃহিণী, আমি যেন বাইরের কোনো মেয়েই না, এরকম নিজের কাছে মনে হচ্ছিল। ব্যাপারটা আমার কাছে ভালো লাগতে লাগলো। একটা যুবক ছেলে তো, কিন্তু ওনার সাথে আমার পরিবারের কোনো এমন গুরুত্বপূর্ণ বংশগত সূত্রে কোনো সম্পর্কে নেই, উনি অন্যের ছেলে। যা হোক, এইভাবে চলতে চলতে এক পর্যায়ে আমাকে বলল, দেখো তুমি এক কাজ করো, তুমি তো ঘর ফেরত মেয়ে, একটা ছেলে সন্তান শুনেছি তোমার আছে, তো সারাটা দিন ওকে দেখাশোনা কে করে? আমি বললাম যে ও তো আসলে কম কথা বলে, ওই যখন যেটা প্রয়োজন হয় আমার বৃদ্ধ মা তার কাছে সব কিছু চাই, সেই সব কিছু দেয়। এখন পরিস্থিতির শিকার কী করা যাবে, আমি তো আর তাকে
সার্বিক সহযোগিতা করতে পারছি না, পাশে থাকতে পারছি না। আজকে আপনার বাসায়, নতুবা যদি কোম্পানিতে ডিউটি করতাম তাহলে সেখানে আমার দিনটা কাটতো। মায়ুর সবসময় দেখাশোনা করে। তখন আমাকে বলো না, এখন থেকে ওকে সাথে করে নিয়ে এসে তুমি নিয়মিতভাবে, অ্যাক্টিভভাবে আমার বাসায় থাকবে, পারবে? মানে এখান থেকে তোমার আর যাওয়ার দরকার নেই। তুমি তোমার পরিবারকে বলে দাও, তোমার বাবা মাকে বলে দাও। আমি বললাম, তা আবার হয় নাকি? এটা জানে মানুষ কি বলবে? আমি একটা ঘর ফেরত যুবতী মেয়ে, একদম যুবতী সুন্দরী মেয়ে। আপনি তাছাড়া একটা যুবক ছেলে, আর আপনার বাড়িতে এভাবে রাত যাপন করবো আমি আমার ছেলে সন্তানকে নিয়ে? এখানকার আশেপাশের মানুষ যদি বাজে কোনো একটা মন্তব্য করে বসে তখন কি হবে একবার ভেবে দেখেছেন? ওরা ধ্যাট, তুমি মানুষের কথায় কান করো। একবেলা না খেয়ে থাকলে তোমার সামনে কেউ এসে 2 টাকা অন্ন ধরছে, ধরে? এই যে বিপদে পড়ছিলে, চাকরি চাকরি চাকরি, কেউ কি একটু সহযোগিতা করছে? করে নেই। আমি যখন জানতে পারলাম তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার টাকা কত জায়গা এদিক ওদিক পুড়িয়ে দিই, আমি নষ্ট করে দিই। সেটাকে যদি একটা মেয়ের কাছে দিয়ে তার জীবনটা একটু ভালোভাবে চলার ব্যবস্থা করে দিতে পারি, অন্তত শিল শকুনের হাত থেকে তো একটু রক্ষা করতে পারলাম। দেখো, তোমাকে একটা কথা বলি। আমি বললাম, বলো। বলে, তুমি যে ওই কোম্পানিতে চাকরি জয়েন করলে, ওই কোম্পানির একটা হিস্টোরি আছে যেটা আমি ইতিপূর্বে জানি। ওখানে সুন্দরী মেয়েরা গেলেই তার চাকরি অনিবার্য, তবে একটা শর্ত। সে শর্তটা কি নিশ্চয় তুমি বুঝতে পারছো। সেটা যদি সেই মেয়ে মানে তাহলে তার চাকরি হয়ে যায়। সেটা নিশ্চয় তোমার সাথে ঘটেছিল। আমি মাথাটা নাড়িয়ে বললাম, তো বলছে, হ্যাঁ। এই যে, তাহলে সেখান থেকে 1 বরোজা 5 বরোজা ওই এমডি সাহেব যদি আবারও তোমাকে কখনো এভাবে নিজের ইচ্ছায় অফার করে, তাহলে তুমি না গেলে যে তোমার চাকরি থাকবে না। এই সুযোগটা নিয়ে তারা একবার নয় বারংবার একটা মেয়ের সাথে এরকম আচরণ করে। সেই জায়গা থেকে আমি তোমাকে তো একটু নিরাপদে রাখছি মনে হয়। এখন কি আমার ফ্যামিলিতে থাকতে, কাজকর্ম করতে ভালো লাগছে না তোমার? আমি বললাম, হ্যাঁ, অনেক ভালো। তাছাড়া আপনিও তো এক্সট্রা আমাকে এই যে পোশাক আশাক কিনে দিচ্ছেন, মাঝে মধ্যে কিছু এক্সট্রা বেতন ছাড়াও এক্সট্রা টাকা আমার বাবা মায়ের চিকিৎসার জন্য বের করে দিচ্ছেন। আমার ছেলেটার জন্য আপনার একটা উদার মন দেখছি। সব মিলে তো আমার কাছে ভালো, কিন্তু জানি না ভবিষ্যৎটা কি আছে। আপনার মতলবটা কি আমি তো কি করে বুঝবো? সবাই তো স্বার্থের পাগল। এখন আপনার মনে কি আছে আমি কি করে বলবো? সবে তো শুরু, কদিনে বা হলো ডিউটি করছি। বললো, ঠিক আছে, আরও কয়েকটা দিন যাক, বুঝতে পারবে। তো আমি এই ব্যাপারটা মাকে বললাম, আমার বৃদ্ধ বাবাকে বললাম, দেখো, আসলে ওনার এই কথা, এখন আমার ছেলেটার ভরণ পোষণ দিতে চায়, পাশাপাশি তোমাদের সংসারের অসুখ বিসুখ এটা সেটা সব টাকাও এক্সট্রা আমার বেতন বাদেও দিচ্ছে উনি। তো কী করব? আমি কি আমার সন্তানটা নিয়ে, মানে ওনার কথা যে ওই বাড়িতে অ্যাক্টিভ থাকতে হবে। তখন মা বলল, দেখে মা, তুই একটা আমার লায়ক মেয়ে, যুবতী মেয়ে, ওখানে থাকবি একই সাধনাত্তর একটা যুবক ছেলে। মানুষ কি ভাববে? যদিও তোদের মনে ভালো আছে, তবুও তো একটা কথা আছে না, যাক যেটা ভালো মনে করিস। আমি বললাম, না মা, সত্যি তো। যখন নিজে ভাগাড়ে পড়েছিলাম, বিপদে দুমুঠো খাওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে করেছিলাম, কেউ তো সাহায্য করে না। তো কোন স্বার্থে মানুষ আমাদের কথা শোনাবে? এখন একটু ভালো খাচ্ছি, ভালো চলছি, এখন মানুষের মনে মাথায় ব্যথা উঠবে, তাই না? এসব আমি পরোয়া করি না। মাকে অ্যাভয়েড করে আমার ছেলেটায় নিয়ে আমি অ্যাক্টিভ ওখানে থাকতে লাগলাম। আমাদের একটা সুন্দর পরিবারটি গোছালো একটা রুম দিয়ে দিল, থাকতে লাগলাম। ছেলেটার বয়স তখন প্রায় এক করতে করতে 12 বছর পেরিয়ে গেল। এভাবে চলতে চলতে এক পর্যায়ে হঠাৎ করে একদিন আমাকে বলল, তুমি কি জেগে আছো? দরজায় নক করলো। আমি আমার ছেলেটার দিয়ে শুয়ে আছি। তো আমি ঘুম ভেঙে উঠলাম, জেগে উঠে বললাম, কি হয়েছে? একটু এই রুমে আসো তো, তোমার ছেলেটা কি ঘুমিয়ে পড়ছে? আমি বললাম, হ্যাঁ, ও তো বেশি রাত্র জাগে না, ও একটু টিভি দেখে তারপরে ঘুমিয়ে পড়ে।
ওর আচ্ছা তাহলে ভালো হবে, আসো। তাড়াহুড়ো করে যেন আমাকে কিছু বুঝতে দিল না। আমি ওনার রুমে এসে বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? কিছু দিতে হবে, কিছু করতে হবে এত রাত্রে? বলছে, হ্যাঁ বলছি, তুমি একটু বসো এখানে। এ কথা বলে যা হোক উনি দরজাটা লাগিয়ে দিল। আমি বলছি, দেখেন এত রাত্রে আপনাদের তো গেটওয়ালা বাড়ি, এমনিতেই তো বাড়িতে যে কোনো লোক বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না, ভিতর থেকে গেটটা লাগানো। তাছাড়া ও রুমে আমার ছেলেটা একলা একলা শুয়ে আছে, আপনি দরজা লাগাই দিচ্ছেন কেন? এমনি বলুন না। বলছে, আরে তুমি বুঝবে না, চুপ থাকো তো। আমি বললাম ঠিক আছে, চুপচাপ সোফাতে বসে অপেক্ষা করছি। উনি বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বলছে, আমি সেদিন যে তোমাকে একটা জর্জেট ছাড়িয়ে এনে দিয়েছিলাম না, ওই সাথে যে ম্যাচিং করে যেগুলো আনিয়ে দিছি ওগুলো একটু পরিধান করে, মানে এগুলো চেঞ্জ করে আসো পাশের রুম থেকে, চেঞ্জ করে একটু সাজুগুজু করো তো। আমি ঠিক তার ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। আমি সাজুগুজু করে সুন্দরভাবে তার সামনে এসে ডিসপ্লে বললাম, দাঁড়িয়ে পড়লাম। বললাম, এত রাত্রি ঘুম ভাঙিয়ে নতুন পোশাক আশাক করে সাজুগুজু করে মানে কি দেখছেন আপনি? আমাকে দেখে থাকেন না? বলছি, আরে কথা কম বলো, আমি যেটা বলছি তোমার মঙ্গলের জন্যে বলছি। তুমি কি সারাটা জীবন এরকম কুমারী থাকবে? বিয়ে সাথী করবে না? সংসার করতে হবে না? যদি তোমাকে আমি একটা ভালো পাত্র দেখে যদি বিয়ে সাথী দিতে পারি। আমি বললাম, ও তাই? হ্যাঁ ভালো তো, ঠিক আছে। এ কথা বলে আমি আর আপত্তিকর কিছু বললাম না, সাজু গুজু করে নিজের মতো করে পরিপাটি হয়ে তার সামনে আসলাম। তখন সে আমাকে একদিনে অনেক সময় তাকিয়ে থাকলো। থাকতে 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 হঠাৎ করে মানে একদম আবেগ বর্ষে, মানে আবেগে উৎফুল্ল হয়ে কোনো কিছু না বলে আমার দিকে এগিয়ে আসলো। আমি হাত বাড়িয়ে বললাম, ওখানেই থামুন, কিছু বলবেন বলুন, তবে যেভাবে আসছেন আমার লজ্জা লাগে। বলছে, দাঁড়। একথা বলে আমাকে জড়িয়ে ধরে মানে আদর ভালোবাসা করতে লাগলো, মানে মুখের মধ্যে গোলাপের চর্যতা নিয়ে খেতে লাগলো। তো তো যাক, এইভাবে প্রায় 10 মিনিট ধরে থাকলো। তো আমি ব্যাপারটা আসলে কেমন যেন, কতদিন আগে সেই স্বামীর সোয়াল স্বপ্ন পেয়েছি। তারপরে ওই অফিস এমডি স্যার, বেশ অনেকদিন পেরিয়ে গেছে। তার আসলে এর বাসায় আসার পরে এর যা অবদান, এই দিন কী করে শোধ করব। সব মিলে আমি তার কোনো কিছুতে বাধা দিতে বা নিষেধ করতে পারছিলাম না। একটু আপত্তিকর জানানো সত্ত্বেও চুপচাপ থাকলাম। এক পর্যায়ে উনি মানে আবেগে অথুল্ল হয়ে কি বলবো, মানে বিছানাতে সে কি যে শুরু হলো, মানে খাট মানে স্টিলের খাট তো ঢঙর ম্যাগর ঘ্যাগর গুগর শুরু হয়ে গেল অনেক সময় ধরে। যুবক ছেলের ব্যাপারটা বেশ ভালো লাগলো, কিচ্ছু বলিনি আমি বেশ সময় ধরে। আর বললো, শোনো কেমন লাগলো আজকের ব্যাপারটা? আমি বললাম, আমি জানি না, এসব কিছু বলতে পারবো না। তুমি আমাকে অনেক ভালোবাসো এটা আমি জানি, আর শুধু শুধু আমাকে টাকা দিচ্ছ না এটাও আমি জানি। এর পিছনে তোমার একটা কোনো উদ্দেশ্য আছে, হয়তো সেটা আমার মঙ্গলের জন্যই হবে, এমনও তো হতে পারে আমার সারাটা জীবনের দায়িত্ব তুমিই নিয়ে নেবে। এই তো। এ কথা বলতেই উনি হেসে ফেলে দিল। বলছে, তুমি তো বাহ, অ্যাডভান্স অনেক কিছু বুঝতে পারো। সত্যিই তাই, আমি তোমাকে নিয়ে জীবন সংসার করার কথা চিন্তা ভাবনা করছি। তবে আজকে আসলে এই বিয়েটা করলাম এই জন্য, তোমাকে একটা পরীক্ষা নিলাম বা তোমার কাছে একটা পরীক্ষা দিলাম যে এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই যে সারাটা জীবন যদি এভাবেই আমি তোমাকে সুখ শান্তি ভালোবাসা বুকে আলগে রেখে যদি চালিয়ে যেতে পারি, মানে আমার সব কিছু কি তোমার পছন্দ হয়েছে, নাকি আমি তোমার যোগ্য নই? আমি লাজুক মুখে বললাম, অন্তত হই
কোম্পানির এমডি স্যারের চেয়ে তুমি অনেক ভালো। তোমার সব কিছু বেশ অনেক পরিবর্তন, ভালো লেগেছে, আমার প্রাণ চেয়ে গেছে। কিন্তু আমি মেয়ে মানুষ, যা এগুলো লজ্জা লাগে না বলতে? কী সব প্রশ্ন করো না। একথা শুনে সে ভীষণ খুশি হলো, আবারও জড়িয়ে ধরে ভালোবাসতে লাগলো। এক পর্যায়ে আমাকে বলল, তাহলে বিয়েটা কিছুদিন পরে করি। তুমি যেভাবে আসো আর আমি যেভাবে আসি, এভাবেই কিছুটা দিন যাক না। তোমার তো আমি কোনো অভাব রাখছি না, তোমার তো খাওয়া পড়া ভাতের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই, সবই তো আমি তোমাকে দিব। শুধু একটা কথা। আমি বললাম, কি? বলো, তোমার বৃদ্ধ বাবা মা, তাদেরকেও আমি দেখব সারা জীবন। আমার এই এত টাকা পয়সা খাবে কে? তাদের পিছনে খরচ করব। যদি একটা গরিব ফ্যামিলি আমার এই টাকায় ঠিকঠাক তাদের জীবনটা একটু ভালোভাবে চলতে পারে, অন্তত নিজের কাছে এতটুকু শান্তি লাগবে যে কারোর জন্য কিছু করতে পেরেছি। আমি বললাম, তাই? বাহ, এটা তো মহৎ উদ্দেশ্য, ভালো সৎ উদ্দেশ্য। কিন্তু তোমরা বড়লোক মানুষ, নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে যদি আবার সে ডাস্টবিনে নোংরার মতো আমাকে দূর দূর করে ছুঁড়ে ফেলে দাও তোমার জীবন থেকে। এমনিতে এক ঘর থেকে চলে আসছি, জীবনটা অন্যরকম আমার। তাই অনেক হিসাব নিকাশ করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি ঠিক অমনটা করবে না তো আমার সাথে? মানে আমাকে সে নোংরার আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেবে না তো? যদি সারা জীবন তোমার বুকে আমাকে এভাবে আগলে রেখে যদি ভালোবেসে যেতে পারো, তবে এই এতটুকু তোমাকে আমি কথা দিচ্ছি, একটা ছেলের সংসার জীবনে স্বামীর যতটুকু ইচ্ছে চাহিদা, সুখ শান্তি, আদেশ বা দায়িত্ব একটা বউয়ের যা থাকে, তার চেয়ে যতদূর পারে আমি একটু বেশি বেশি করে তোমাকে পূরণ করব, যাতে আমার কাছ থেকে কখনো তুমি কোনো কিছুতে কমতে পড়ে মানে অসুখী না হও। তোমাকে সবসময় সুখ শান্তি দিয়ে বলে রাখবো, হবে তো? তবে আমার একটাই চাওয়া, সারাটা জীবন আমাকে তোমার বুকে জায়গা দেবে। তখন ও বলল, হ্যাঁ, আমিও ঠিক, তুমি যে কথা বলছো আমারও ওই একই কথা। আমি তোমাকে এভাবে ভালোবাসবো। তোমার চেহারা, সুন্দরী, জীবন যৌবনের এই যে একটা বাহার, তোমার সাথে যে এই বিহেভটা করছে তাদের তো কপাল পোড়াগো। তোমার মধ্যে যতটা সুখ শান্তি, তোমার মধ্যে যত সরল সরলরা আছে, আর যতটা দায়িত্বশীল মেয়ে তুমি, সব মিলে আমি অনেকটা খুশি হয়েছি তোমার প্রতি। তোমাকেই আমার লাগবে, তুমি নিশ্চিত থাকো। তবে তাড়াহুড়ো করো না বিয়ের জন্য, আমার উপর আস্থা রেখে তুমি এখানেই থাকো। চুপচাপ নিজের ছেলেকে পড়াশোনা করাও, খাওয়া দাও, মানুষ করো, ওকে বড় করো, আর তুমি চলতে থাকো। আর সময় সময় সুযোগ মানে বুঝে আজকে যেরকমটা এরকম প্রতিনিয়ত নিজের প্রয়োজনে, সেটা তোমারও ভালো লাগবে, আমারও হবে। একসময় আমরা না বিয়ে শাদী করে বসবো, একটু ওয়েট করো। আমি বললাম, বিয়ে শাদী যেহেতু করতেই হবে, তবে ওয়েট করার কি আছে? মাঝখান থেকে দিনের পর দিন তুমি আমাকে এরকম ভাও ভাও, তারপরে যদি আবার একসময় তোমার কাছে আমি বিরক্তকর কোনো কিছু হয়ে যায়, তখন এই বলে ভয় হয় আমার, জানো। আজকাল ছেলেদের কিভাবে বিশ্বাস করব? মানে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে। সেই জায়গা থেকে বলছি, না হয় কতদিন, বেশি দিন কিন্তু দেরি করা যাবে না। আর তা না হলে তুমি আগেই আমাকে বলে দিও। তখন সে বলল, তুমি একদম চিন্তা করবেন না, চুপচাপ থাকো, আমি তোমার দায়িত্ব নিয়ে নিছি, এর উপরে আর কোনো কথা বলো না। আমি বললাম, ঠিক আছে, তাই যে না হয়। এভাবেই চলছিলাম প্রতি রাতে। তারপরের থেকে মানে প্রতি রাতে ছেলেটা যখনই ঘুমিয়ে যায়, তখনই তার মানে ডাকাডাকি শুরু হয়ে যায়। আমি তাকে ঘুম থেকে মানে ঘুম পাড়িয়ে রেখে, ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে সাহেবের রুমে এসে তাকে আবার সেবা যত্ন করে খুশি করে মানে দুবার তিনবার লাইট জ্বালিয়ে টালিয়ে বেশ পরিপানো, নিজেরও একটু ভালো লাগে, তারও হলো। এভাবে তার মন যুগে চলতে লাগলাম।
মাস শেষে ঠিকই আমার হাতে বেতন দিয়ে বুঝিয়ে দেয়, আবার এমনি মাস বাদেও আমার বাবা মায়ের জন্য এক্সট্রা এক্সট্রা টাকা দেয়। সব মিলে আমার ভালো লাগতো। তাছাড়া তো পোশাক আশাক এটা ওটা আছে, আমার ছেলেটার বিভিন্ন সময় বিভিন্ন পোশাক আশাক যা কিছু প্রয়োজন হয় সব কিনে দিতে লাগলো। মানে পরিপূর্ণ একটা দায়িত্ববান ছেলের যা কাজ তা ওনার মধ্যে আমি খুঁজে পাচ্ছিলাম। সব মিলে আমি চরম বিশ্বাস করেছি এবং নিজের যা কিচ্ছু হাতে রাখিনি, সব উজাড় করে দিনের পর দিন দিতে লাগলাম। এভাবে চলছিল। এক পর্যায়ে উনি আজ বিয়ে করে না, কাল বিয়ে করে না, এইভাবে মানে শুধু আশায় আশায় রাখতে 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 বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়। আমার ছেলেটা এক পর্যায়ে মানে ও প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 20 বছর পার হয়ে যায়, ও বড় হয়ে যায়, সব বুঝতে শেখে, বুঝতে পারে, কিন্তু গম্ভীর কথা বলে না। তবুও ওকে আমি আলাদা করিনি, কাছেই রাখতাম, কথা কম বলতো। হঠাৎ করে একদিন আমাকে বলল, এখন থেকে আর আমি তোমার কাছে থাকবো না। আমার ছেলেটা বললো। আমি বললাম, কেন? তুমি থাকবে না কেন, সমস্যাটা কি? বললো, দেখো আমি এখন সাবালক একটা ছেলে, বড় হয়ে গেছি, আর আমি তো কম কথা বলি, বুঝি সবই। আমি তো প্রয়োজন ছাড়া কথা বলি না, আর যেটা বলি গুরুত্বপূর্ণ কথা বলি। তবে আমার নিজের প্রাইভেসি বলে একটা কথা আছে। আমাকে আলাদা একটা থাকার ব্যবস্থা করে দাও, আলাদা একটা রুম, যেখানে শুধু আমিই থাকবো, আর তোমার রুমটাই তুমি থাকবে। ছেলের কথা শুনে আমি অবাক। আসলে তো দেখতে দেখতে ও তো ছোট নেই, এখন বেশ বড় হয়েছে, 20 বছর পার হয়ে গেছে, একটা পরিপূর্ণ একটা ছেলে মানুষ, প্রাপ্তবয়স, ওকে আর ছোট বলা যাবে না। এখনও ওর একটু প্রাইভেসি, ও নিজের ব্যক্তিগত চলাফেরা, বুঝিস তো, একটু ছেলে মানুষ তো, এটা প্রত্যেকের জীবনেই হয়। সব মিলে ওকে আলাদা একটা থাকার রুম পাশেই দিয়ে দিলাম। ও আমার কাছে দাবি শুরু করলো, মা আমাকে একটা স্মার্টফোন দিতে হবে, এতদিন তোমার কাছে চাইনি যে তোমার সামর্থ্য নেই। বাবার সংসার থেকে সেই ছোটবেলায় আমাকে হাতে করে নিয়ে আসার পরে তুমি যে কষ্টটা করছো সব আমি দেখি, বুঝি, বলি না, চাই না, শখের কোনো কিছু কিছু চাই না, কিন্তু এখন তো দেখছি ভালোই চলছ। আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে, আমার লাগবে। আমি যা হোক স্মার্ট একটা দামি ফোন ওকে কিনে দিলাম। আর দিলাম আর বললাম, দেখো তুমি কম কথা বলো ঠিকই, তুমি অনেক গম্ভীর মনের মানুষ, অনেক বুদ্ধি তোমার, তবে ফোনটাকে ভালো কাজে ব্যবহার করবা। এমন কিছু যেন না হয় এই ফোন হাতে নেওয়ার পরে, বুঝতে পারছো আমি কি বলছি? ছেলেটা বলবো, হ্যাঁ, আর বুঝাইতে হবে না, তুমি যা বলছো আর বুঝেছি, তবে আমি আমার প্রয়োজনেই তো ব্যবহার করব। সেই জায়গায় তুমি আমাকে এভাবে এত বলতে হবে না। এই কথা বলার পরে যাই হোক আমি আর কি ওকে ফোনটা দিয়ে খুব নজরদারিতে রেখেছিলাম। কিন্তু এক সময় আমি ওকে ফলো করতাম যে আসলে ফোনটা নিয়ে ও করেটা কি, কিন্তু দেখি মানে ফোনে কিছু একটা সামনে রেখে দেখছে, আরে হাতে কাজ করে, মানে হাতে কিছু একটা এইভাবে প্রতিনিয়ত। তা আমি ওকে হঠাৎ করে এক সময় ডেকে বললাম, আচ্ছা তুই যে আমার কাছ থেকে ফোনটা নিলি, ভালো, আমি তো সেখানে যেভাবে ওটাকে দিয়েছি, কিন্তু তুই যা খুঁজছিস এটা না বলে পারছি না, এটা তো শরীর খারাপ করবে, এটা করতে নেই, তুই তো প্রতিনিয়ত এসব করছিস, সব হাতের কাজ করা ভালো না, এমনিতে এটা ওটা দেখবি, সব কি? একথা বলতেই ও বলছে, আমার কষ্টটা আর কে বুঝলো? আমি কি কিছু বুঝি না? তুমি কি আমার কষ্টটা বোঝো? আমি কি সেই ছোট বাণী কাছে, আর আমি তো বড় হয়ে গেছি। আমি বললাম, আস্তে কথা বলো রে বাবা, এত জোরে কথা বলছো কেন? তুমি কি বলতে চাইছো? তুমি ফোন চাইছো, ফোন দিছি।
তো তোমার কষ্ট কি আমি বুঝি না? বুঝেছে বলে তো ফোনটা দিছি। তবে তুমি যেটা করছো এটা করতে নি বাবা, এটা শরীরের ক্ষতি, শরীরের পক্ষে এটা ভালো না, এগুলো করতে নি, আর ওগুলো দেখতে নি রে বাবা। বললো আমার ভাল লাগে না, কি করব। আর তুমি এখানে থেকে দিনের পর দিন আমি কিন্তু সব খেয়াল করছি। আমি বললাম মানে কি খেয়াল করছো তুমি? বসে ইনার বাসায় থাকো, চাকরি করছো, 3 বেলা রাধাভাবে খাওয়াও, কিন্তু উনি মাস শেষে তোমাকে অনেক টাকা বেতন দেয়, সব টাকা তুমি জমাচ্ছ, কিন্তু তুমি বিয়ে শাদী করবে না। তুমি একটা যুবতী মেয়ে, সেই থেকে এখানে পড়ে আসো। এখানে উনি আমার সব আবদার পূরণ করতেছে, তোমারটা পূরণ করতেছে। কিন্তু আমি এই জন্য ফোনটা আনিছি, কিছু ডকুমেন্টস আমি রেডি করছি। তুমি বোকা হলো, আমি বোকা না। আমি বললাম তার মানে কি? আমি আবার কোন জায়গায় বোকা হলাম? বলছে দেখো আমি তো কম কথা বলি, প্রয়োজন ছাড়া বেশি কথা ছোটবেলার থেকে বলা অভ্যাসটা আমার নেই। তবে উনি যে তোমাকে শেষ পর্যন্ত ফাঁকি দেবে সেটা কি তুমি জানো? আমি তখন আমার ছেলেকে বললাম মানে ফাঁকি দেবে মানে সেটা আবার কি রে? মানে কিসের এত ফাঁকি দেয়া দিই, কি করবে ওর সাথে আমার কি হবে? আর তুই বা এসব হঠাৎ করে সব কি উল্টো পাল্টা বলছিস, আমি তো কি ঠিক বুঝে উঠতে পারছি না আসলে কি বলতে চাইছিস তুই। আমার ছেলে আমাকে বলল দেখো মা, একসময় বাবা যখন তোমার জীবন থেকে অকালে চলে যায়, তুমি আমাকে নিয়ে বিধবা অবস্থায় তোমার গরিব বাবার বাড়ি আসছো। এই লোকটি এতটা দিন তোমাকে এরকম অনেক টাকা বেতন দিয়ে শুধু শুধু রাখিনি। তুমি প্রতিনিয়ত, আমি তখন থেকে বুঝি, আমাকে মাথায় হাত বুলে ঘুম পাড়িয়ে রেখে গভীর রাত্রে উঠে তুমি ওনার সাথে প্রতিনিয়ত যেভাবে ওনার প্রত্যেকটা কথা, গভীর রাত্রে প্রত্যেকটা আদেশ পালন করে চলছ। উনি তোমার মাস শেষে যে টাকা দিচ্ছে সেটা ঠিকই, কিন্তু উসুল করে নিচ্ছে কড়াই কড়াই, আর শুধু বিয়ের আশ্বাস দিয়ে রাখছে, কারণ ওনার তো প্রয়োজন ঠিকই মিটিয়ে যাচ্ছে। উনি অযথা বিয়ে করে ঝামেলা পাকাবে কেন? কিন্তু একসময় দেখবে মা, উনি নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে আর আমাকে এই বাড়ির থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তখন আমাদের কি হবে? মাঝখান দিয়ে তুমি এই যে তোমার জীবন থেকে যে মূল্যবান যা কিছু হারিয়ে ফেলছো, আমি ছেলে হয়ে সেগুলা স্বচক্ষে বুঝতেছি বা দেখতেছি, কিন্তু ওনাকে একদম আমার কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বিশেষ কিছু প্রয়োজন দরকার, তাই আমি ফোনটা রেখেছি। এবং তোমাদের ওই আমি রুমটা এই জন্য আলাদা করে চাইছি যাতে তোমাদের আরও সুবিধা হয়। মানে এখন তো আমি বড় হয়ে গেছি, তুমি টুক করে যে প্রতিনিয়ত আমার পাশ থেকে উঠে যাও গভীর রাত্রে, এটা আমি ঘুমানোর ভান করে থেকে থেকে এগুলা আমি ফলো করেছি। কিন্তু তোমার সরলতার সুযোগে উনি যা নিজের সরোয়ানা পূর্ণ করে যাচ্ছে, এটা একসময় তোমার জন্য অনেক দুঃখ বয়ে দেবে, কষ্ট ডেকে নিয়ে আসবে। তাই একটা শক্তপোক্ত প্রমাণ দরকার, ডকুমেন্টসই দরকার, যাতে উনি মানে তোমাকে আর ফেলতে না পারে, ছাড়তে না পারে। এই জন্য সেই ব্যবস্থা আমি করেছি। আমি অযথা তোমার কাছ থেকে ফোন চাইনি মা। এই দেখো, আমি যেদিন থেকে এই রুমটাতে আলাদা নিজে নিজে থাকছি, ঠিক সেদিন থেকে তোমাদের প্রতিটা গভীর রাত্রের যে ওনার সাথে যে সময়টা, উনি যেভাবে তোমার সাথে মানে একটা সময় তুমি তার যে সেবা যত্নে নিয়োজিত থাকো, যা কিছু হয়েছে, এটা শুধু তোমার ডকুমেন্টস হিসাবে আমি ভিডিও ধারণ করে গোপনে বারান্দায় গিয়ে জানালার ফাঁক দিয়ে ভিডিও ধারণ করে করে রেখেছি। আর এই যন্ত্রণায় নিজের মনটা কুড়ে করে খায়। তুমি যেভাবে আমাকে একটু আড়াল থেকে গোপনে নলদারি করে রাখছো ফোনটা হাতে দেওয়ার পরে, আর আমি মনের মানে আবেগে, মনের অনেক কষ্টে চালায় এই সমস্ত ভিডিও দেখে, যখন আর নিজের মধ্যে এটা লাগে না, খুব বোরিং ফিল করে, এই যে হাতে মেরে এটা বিয়ে করে দিই, নিজেকে একটু সুস্থ রাখে, ভালো লাগে না, কি করব। তুমি যেভাবে যা করছো
আর আমি দিনের পর দিন আমি তোমার সন্তান হয়ে তোমার কোনো কাজে আসতে পারলাম না, তোমাকে কোনো সহযোগিতা করতে পারলাম না। আর তোমার জন্য আমি ডকুমেন্ট তৈরি করে রেখেছি, ওগুলা দেখলেও আমার ভাল লাগে না। কি করব? বলো তাই, দেখি দেখি। এই কথা বলে ওর হাত থেকে আমি ফোনটা আগে নিয়ে ওটা বের করে আমি আমার রুমে চলে আসলাম। একটা একটা করে দেখলাম যে হ্যাঁ, এই জন্যে বলি যারা কম কথা বলে তারা একটু চালাক চতুর বেশি হয়, তাদের গভীর বুদ্ধি। ও মায়ের ভবিষ্যৎকে চিন্তা করে উনি যে বেমানি করবে না এর কোনো মানে আছে? এই কথা ভেবে ঠিক ও কয়েকটি ডকুমেন্টসই ওর মোবাইলে রেখে দিছে ওনাকে জব্দ করার জন্য। তবে দেখে খারাপ লাগলো যে আমার সন্তান যেহেতু আমার এই ভিডিওগুলা, ব্যাপারটা কেমন তাহলে তো সব, আর ওর মনের মধ্যে তো এরকম হতেই পারে। তো ওকে আবার এত নীতিকথা আমি শোনাচ্ছি বা কেন যে শরীর খারাপ হবে, এটা করিস না ওটা করিস না। কিন্তু না, এটা হওয়াটাই তো স্বাভাবিক। তবে আমি খুব জরুরিভাবে এর একটা ব্যবস্থা নেব। ঠিক 2 দিন পর থেকেই সাহেবকে বুঝতে দিলাম না। আমার ছেলেকেও বলেছিলাম যে তুই মোবাইলটা ঠিক সযত্নে একটু লুকিয়ে রাখবি, এটার জন্য এইবারে সাহেবের হাতে না পড়ে। তুই যা করেছিস ভালো করেছিস, মায়ের সুখের জন্যই করেছিস। আর উনি যদি যে আশায় দিয়ে আমার সাথে দিনের পর দিন যা করে যাচ্ছে আর তুই নিজের ছেলে সেটা যেহেতু বুঝেই ফেলেছিস, তাহলে তোকে বলি এখন এতটা বছর তোর সাথে আমি এখানে এই বাড়িতে থাকছি, সমস্ত ভরণ পোষণ টাকা পয়সা দিয়ে যাচ্ছে, বিনিময়ে তোর মায়ের নিজের বলতে আর কিছু নেই রে। উনি শুধু বিয়ের আশ্বাস দিয়ে একের পর এক এই কথা বলে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু এটা কি ভবিষ্যৎ কি কতদূর সত্য আমি ঠিক জানি না। তবে যাই হচ্ছে না হচ্ছে, কি হবে এখন, তুই বড় হয়েছিস, ভালো মন্দ তুই বুঝিস। তোর মায়ের জন্য কষ্ট না হয়, তোর মা যাতে সুখে থাকে, দেখ না কি করা যায়। ছেলে বলবো তুমি চিন্তা করো না, আগে দেখো না উনি কি বলে। আমি বাড়িওয়ালাকে বলতে লাগলাম, আর কতকাল অপেক্ষা করবো? উনি যেদিন গভীর রাত্রে আমাকে ডাকলো, তারপরে আমি বললাম হবে না, আর আগে নিজের বউ করে নাও, আগে বিয়ে করো, তারপরে আর অন্যায় কাজ আমি করব না, অন্যায়ভাবে তোমার সেবা যত্ন আর আমি নিয়ে দিতে হবো না। একটা গরিবের মেয়ের সরলতার সুযোগে তুমি এইভাবে যা খুশি তা অসম্ভব। আর নয়, প্রয়োজনে যদি তুমি তোমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দাও সেটা তোমার ব্যাপার। কারণ যে ব্যক্তি আমাকে ভালোবেসে সংসার করতে চায় সে কখনোই একটা মেয়ের সাথে বিয়ের আশ্বাস দিয়ে দিনের পর দিন এইভাবে ফেলে রাখতে পারে না। সে ঠিকই এতদিন বিয়ে করে ফেলতো, কিন্তু তুমি শুধু বিয়ের কথা বলে কতটা বছর পেরিয়ে গেল, কই বিয়ে তো করছো না। তাহলে তুমি যে আমাকে বিয়ে করবে তার কি করে আমি বিশ্বাস করব? আর কত সময় নেবে? কথা বলতেই সে বলল তুমি আসবে না। আমি বললাম যে না। বলো কাল সকালে তাহলে বাড়ি ছেড়ে বের হয়ে যাবে। আমি বললাম তাই, ঠিক আছে, সেটা সকাল তো হোক। এই বলে বাড়িওয়ালাকে দরজার আড়াল থেকে বিদায় করে দিলাম। সকাল হলো, আমাকে বলছে যাও, আর রান্না করতে হবে না, আজকের থেকে এই বাড়ির ডিউটি শেষ, তোমার ছেলেকে নিয়ে তুমি চলে দাও। আমার ছেলে তখন বলল, কি হলো? আমি তোমাকে বলছিলাম না, বিয়ের আশ্বাস দিয়ে আর হাত ভরা কিছু টাকা দিয়ে এই বাড়িতে তোমাকে একটা প্রলোভ দেখিয়ে আটকে রাখছে। আজকে যাকে সহজভাবে বিশ্বাস করে মনে জায়গা দিয়ে নিজের সর্বোচ্চ দিনের পর দিন যা একটা স্বামী স্ত্রীর মধ্যে এত হয় না, সেভাবে চলেছ। আর আজকে দেখো ঠিক ময়লা আবর্জনার মতো তোমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তায়। এটা শেষে যা হবে এটা আমি জানতাম, আর সেদিনই বুঝতে পেরে ব্যাপারটা আমি তোমার কাছে এই জন্যই এটা বলছি। এখন এটা নিয়ে তুমি থানায় যাবে, এইটা দেখো, অভিযোগ করো,
ওনার নামে থানায় মামলা দায়ের করো, তারপরে ঠিক সঠিকভাবে ওনার বিচার হবে, দেখবি ঠিকই উনি তোমাকে বিয়ে করতে বাধ্য হবে। আমি ছেলের পরামর্শে ঠিক ওই বাসার থেকে বের হয়ে আসলাম। মানুষকে কিছু বললাম না যে মানুষ মন্দ বলবে। ছেলে আমাকে যা যা বুদ্ধি দিল আমি তাই করলাম। আইনের আশ্রয় নিলাম, আইনের সহযোগিতা নিলাম। এরপর যে ওনার সাথে মানে উনি আর মন যেহেতু জানে সে তো বিয়ে করবে না, কিন্তু আইনি প্রক্রিয়ায় উনি আমাকে বিয়ে করতে বাধ্য হলো, বিয়ে করলো। কারণ উনি আমার সাথে যে বিয়েগুলো করছে, বিয়ের প্রভাব দেখিয়ে দিনের পর দিন যা মা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, ওনার বিয়ে করতে হবে। উনি বিয়ে করলো এবং আমার ছেলেটা সহ সেখানে থাকবে, এই দাবি লিখিত করে আবারও সেই সংসারে আসলাম বউ হয়ে। এক রাত দুরাত আমার সাথে সংসার করলো। 15 দিন বাড়িতে আসে না, 1 মাস পেরিয়ে যায় বাড়িতে আসে না। এমনটা হতে লাগলো তখন কি করব? আসে না মানে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার জীবনে আমার লাইফে যা সুখ স্বাদ বাস সেটা সে পরিপূর্ণতা পেয়ে গেছে, এখন তার আমার ভালো লাগবে না। তখন কি করব? হঠাৎ আসলে বাড়ি তাড়াহুড়ো করে এই রান্নাবান্না করে মানে খাইয়ে দেয় তাকে রেখে, মানে আমাকে তাড়াহুড়ো করে আমার কাছ থেকে বিদায় নিয়ে হাতে কয়েকটা টাকা দিই আবার চলে যায় কোথায় 1 মাস খবর নেই। বাড়িতে ছেলে আমি, মনটা ভালো লাগতো না। কি হবে, কি করেছি জীবনে ভুল? অল্পতে আমার ছেলেটা এই আমার চোখটা খুলে না দিলে হয়তো সামনের দিনগুলো ঠিক এইভাবে এক পর্যায়ে আমার যৌবনকালটা না আমার জীবন থেকে বিলুপ্ত হয়ে যেত। মাঝখানে আমার সংসার করার স্বপ্নটা একদম মিথ্যা হয়ে যেত। কিন্তু মাসের পর মাস আসে না, যাই তো যাই। ছেলেটা পাশের রুমে থাকে, আমাদেরই সন্তান। গম্ভীর কথা বলে কম, কিন্তু দেখলাম ওর একটা বদ অভ্যাস তৈরি হয়ে গেছে। একদিন দেখতে পেলাম গভীর রাত্রে শুয়ে আছে, দরজাটা খোলা, বাড়িতে তো আর আমি, কিন্তু ওর ওইটা মানে বাতাসে কাপড়টা অগোছালো ছিল, ওটা একদম উপরে দাঁড়িয়ে আছে, আমি দেখছিল। খুব ভালো লাগলো, বাহ ভালোই তো। পরে ওটা আমি ঠিক করে দিয়ে আসলাম, অগোছালো ছিল, ঠিকঠাক করে দিয়ে আসলাম। কিন্তু ওকে বলি যে আজকে তো বে বাসাতে একলা একলা রুমের মধ্যে থাকতে আমার কেমন ভূত ভূত লাগে, তুমি বাবা বে রুমে থাকো তো। বলে যে না, এখানে থাকতে পারবো না, থাকার মতো অবস্থান নেই আমার, আমার সবসময় আলাদা রুমে থাকতে হবে। আমি প্রশ্ন করেছিলাম কেন, তুমি বড় হয়েছে তাই বলে সবসময় তোমার আলাদাই থাকতে হবে কেন, কি দরকারে? বলে ওটা তুমি বুঝবে না। আমি চিন্তা করলাম তাহলে দেখি ঘটনাটাকে একটু দেখতে হয় আসলে কেন এরকম কথা বলে। ঠিক প্রতিনিয়ত ওর এইগুলো আমি ফলো করতে লাগলাম। আর এগুলা থেকে আমি একটা মন্তব্য করলাম যে আসলে ও যদি এইভাবে চলে তাহলে ও একটা ইয়াং যুবক ছেলে, ওর ভবিষ্যৎটা ভালো হবে না, শরীরের ক্ষতি হয়, হয়, এগুলো করতে দেব না। কেউ কি চায় এগুলো করতে? কিন্তু কি দেখে, হঠাৎ করে একদিন আমি জানালার ফাঁক দিয়ে দেখতে পেলাম যে ও খুব এরকম কিছু একটা বিশাল মজে আছে, মগ্ন হয়ে আছে, হাতে কিছু একটা হচ্ছে। আমি ঠিক 2 বার ডেকেছি খোকা বলে, 3 বার এবার আমার উপরে একটু রেগে গিয়ে বলছে এত ডাকাডাকি করো কেন, ভাল লাগে না এসব, যাও তো। আমি বললাম এক্ষুনি দরজা খুলবি, একটা কথাও নরজা করবে না। ও কেমন যেন একটু মেজাজ করে এসে দরজাটা তাপ করে খুলে বলছে কী হয়েছে। আমি ওর কোনো কথা না শুনে আগে মোবাইলটা হাতে নিই, কিন্তু মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেলাম আমারই এই বাড়িওয়ালার সাথে যে ভিডিওগুলো ধারণ করা ছিল সেটাই প্লে করেও দেখছে। আমি বললাম কিরে এইগুলো তুই কী দেখছিস? বলে এইটাই তো আমাকে বারবার কষ্ট দিচ্ছে, কুড়ে করে খাচ্ছে। আমি যে আর থাকতে পারছি না, অনেকগুলাই কিছু দেখি কিন্তু এটার মতো আমার কাছে কোনোটাই ভালো লাগে না।
তার মানে আমি তখন বললাম যে তুই আমার এটা দেখে দেখে মনে মনে গেলছিস আর এসব করছিস, তুই আমাকে আগে বলবি না? ওই বাটপার লোকটা আমাকে বিয়ে করে এই বাড়িতে দিনের পর দিন ফেলে রেখে চলে গেছে, আর তোর মতো এরকম একটা যুবক ছেলে থাকতে আমি এখানে এই কষ্টে একা একা বুদবুদ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি, আর তুই এভাবে আমাকে না জানিয়ে আমারই এসব। না না, তুই বলিস না কেন রে আমাকে বলে তুমি কি আমাকে কোনো জায়গা দিয়েছ? আমি যে তোমাকে একটু উপকার করতে পারলে তো আমার ভালোই লাগতো। আমি যে কষ্টে আছি, আমি তোমার কষ্ট আর সইতে পারছি না। তুমি কত কাল আর এইভাবে মানুষের এরকম উপকার করবে, মানুষের সাথে এত প্রতারিত হবে? নিজের প্রয়োজনে জীবন চলার পথে যা কিছু হচ্ছে, মানুষ সবাই তোমার সাথে অসৎ আচরণ করছে, সুযোগ নিচ্ছে। কিন্তু আমি যেদিন থেকে নিজের মধ্যে এটা উপলব্ধি করতে পারলাম, সেদিন থেকে তোমাকে আমার ভীষণ ভালো লাগে। তোমাকে সর্ব কাজে আমি সহযোগিতা করতে চাই, কিন্তু পারি না বিধায় মোবাইলে এটা দেখি আর আফসোস করি। আমি বললাম, ওরে খুকা, তুই এক্ষুনি আয়, আর কখনো এইটা তুই দেখবি না। তুই আয়, তুই তোর মায়ের সমস্ত আদেশ পালন করে চলবি, তুই তোর মায়ের সমস্ত কথা রক্ষা করবি, তোর মায়ের ভালো মন্দ দেখার দায়িত্ব তোর। আর তুই কি না এইভাবে পড়ে পড়ে নিজেকে এত কষ্ট করে, নিজেকে আড়ালে আড়ালে এত কষ্ট দিচ্ছিস? এটা কোনো জীবন হলো? আয় আয়, আর এখানে ঘুমাবি না। এ কথা বলতেই ও আমার সাথে বলছে, আসছে আর বলছে, সত্যি এখন থেকে তোমাকে আমি সার্বিক সহযোগিতা করলে তোমার কোনো আপত্তি নেই তো? আমি বললাম যে না, কিসের আপত্তি? আরে ও বেটা এই বাড়ি গাড়ি আমার পা ফেলাতে চলে গেছে, ওর পরিবার বিদেশ আছে, ওর এখানে আমি স্ত্রী, এগুলোর মালিক আমি। ও আসুক না আসুক, তোর আর জীবনটা আমার এখানে চলবে। প্রতিনিয়ত তুই আমাকে আমার প্রত্যেকটা আদর্শ পালন করবি, আমাকে সহযোগিতা করবি। মায়ের কষ্ট বুঝিস না তুই? এই সংসারে একা একা পড়ে আসি, একটা কথা বলার মানুষ নেই। সেই জায়গায় তোর মতো একটা ছেলে থাকতে তুই নিজেকে আড়াল করে কষ্ট দিচ্ছিস, আমি আড়ালে থেকে কষ্ট পাচ্ছি। আর আজকে তো সচক্ষে দেখলাম নিজের মাকে তুই কতটা ভালোবাসিস, অথচাই মুখের মধ্যে চাপা করে আসিস, বলছিস না। এ কথা শুনে খোকা খুশি তৎপল্য হয়ে সেদিন থেকে ও নিজেকে আর আড়াল করতো না। ওকে আমি এক জায়গায় রাখতাম, ও আমাকে সবসময় সার্বিকভাবে সহযোগিতা করতে লাগলো। আমার আর কোনো চাপা ছিল না, দরকার নেই কারণ কার সাথে প্রতারিত হব। দীর্ঘটা দিন ওর সাথে আমার ওই বাসাতে কেটে গেল খুব ভালোভাবে। একসময় আমার সংসার করার ইচ্ছেটা ভিতর থেকে ফুরিয়ে গেল। খোকাকে বললাম, খোকা, মায়ের যত্ন, মায়ের সেবা, মায়ের অনেক ইচ্ছে তুই পূরণ করেছিস, মায়ের পাশে থেকেছিস, তবে আর নয়। এখন থেকে তুই নিয়মিতভাবে মাকে শুধু পান পাতা আর দুমুঠো ভাত এনে দেওয়ার ব্যবস্থা করবি। টাকা পয়সা ব্যাংকে যা জমিয়েছে তা দিয়ে ব্যবসা শুরু কর, নিজ পায়ে দাঁড়া, আর একটা বিয়ে সাথী করে সংসার কর। খোকা ঠিক তাই করলো। 3-4 বছরের মাথায় খোকার পরিবর্তন। খোকা একটা ছোটোখাটো ব্যবসা শহরে দাঁড় করিয়ে বেশ ভালো চলতে লাগলো, একটা বিয়ে শাদিও করলো, কারণ ওর জীবনটা তো শুরু। তবে যতদিন না আমি আমার মধ্যে থেকে একটা বৃদ্ধের ন্যায় ভাব আসছে, ততদিন ও আমার পাশে এভাবে থাকছে, সার্বিক সহযোগিতায়। এক পর্যায়ে খোকার সংসার করতে লাগলো। আর ওই কন্ট্রাক্টর বাবু, যে আমার স্বামী, আইনের আশ্রয় নিয়ে যাকে আমি বিয়ে করলাম, সেই বাবু আজও ওই বাসা থেকে গেছে, কালো গেছে, আর ফিরল না। সারাটা জীবন খোকার আমি এই বাসাতে থেকে গেলাম। এই তো আমার জীবনের চলার যে ধরন বা আমার জীবনটার যে মোড় এভাবেই নিয়েছিল। এই পরিস্থিতিতে আমার লাইফটা চলে গেল। তো বন্ধুরা, একটা বিধবা মেয়ের জীবনে আসলে কতটা যে বাধা বিপত্তি আসে, এ সমাজের কিছু মানুষ সরলতার সুযোগে
অসৎ আচরণ অসৎ ব্যবহার করে নিজেদের প্রয়োজন মিটিয়ে দূর দূর করে ডাস্টবিনের ময়লার মতো করে ছুঁড়ে আবার ফেলে দেয় প্রয়োজন শেষে। কত মানুষ আছে এরকম। তাদের থেকে সবসময় নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করবেন। আমার মতো কেউ হবেন না। হয়তো আমি এরকম একটা জীবন পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম, আর আমার জীবন থেকে ঘটে যাওয়া এই স্মরণীয় গল্পটা আজকে তোমাদের সাথে একটু বিনোদন এবং জীবন থেকে যে জীবন নিজেকে সচেতন করার মধ্যে কারো জীবনে যদি এরকম পরিস্থিতি এরকম সময় আসে, নিজেকে সংযুক্ত রাখার জন্য কী কী করতে হবে, অন্তত এই গল্পটা থেকে তোমরা বুঝতে পেরেছো। সেখান থেকে আমার ভুল হলো তোমরা নিজেকে সংযুক্ত রাখবে, নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। তো আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। যদি তোমরা কিছু শিখতে পারো এবং কিছুটা বিনোদন পেয়ে থাকো, তাহলে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এই রকম বিনোদনমূলক সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দাও। আগামী ভিডিওতে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বা কথা হচ্ছে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। এই আশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।